অফিসে আজকে একটু ওভারটাইম করার কারণে লেট হয়ে গেল। রিক্সা না পেয়ে হাঁটছি, দেখলাম রাত 10টা বাজে। হঠাৎই 4টা ছেলে আমার সামনে আসে। ওদের মুখে রুমাল বাঁধা ছিল। তারা আমার পথ আটকে রাখে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, পথ আটকালেন কেন? তাদের মধ্যে একজন বলল, চুপচাপ মোবাইল, ব্যাগ ও মানিব্যাগ দিয়ে দে। আমি একটু সাহস করে বললাম, আমার পথ ছাড়েন, না হলে আমি কিন্তু পুলিশে খবর দিব। সাথে সাথে সেখানে থাকা একটা ছেলে ছুরি বের করে আমার দিকে তেড়ে আসলো। আমিও পালাতে যাব, ঠিক তখনই আমাকে সেখানে থাকা 2টা ছেলে ধরে ফেলে। আর একজন আমার 2 হাত ধরে, আর বাকি একজন হাতে থাকা ছুরিটা দিয়ে আমার পেটে ঢুকিয়ে দেয়। 2বার ছুরি দিয়ে আঘাত করে আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার মানি ব্যাগ, অফিস ব্যাগ ও মোবাইলটা নিয়ে চলে যায়। ব্যাগে আমার ল্যাপটপ ছিল। আমি রাস্তায় পড়ে আছি। আমার চোখ ঝাপসা হয়ে আসে। আমি ঝাপসা চোখে দেখতে লাগলাম তারা আমার ব্যাগ, মোবাইল, মানিব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। আর আমি রাস্তায় পড়ে আছি। হয়তো এটাই আমার শেষ দেখা, তাই কলেমা পড়ে নিলাম। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসলো। ভোরবেলা হঠাৎই আমি ঘুম থেকে উঠে পড়ি আর নিজের আশেপাশে দেখতে লাগি। দেখলাম আমি আমার রুমে বিছানায় শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল! আমি দেখলাম সকাল হয়ে গেছে, তাই উঠে গেলাম বিছানা ছেড়ে। তবে একটা জিনিস আমি নোটিস করলাম, আমার শরীর থেকে এক অজানা সুগন্ধ বের হচ্ছে, যাতে আমার অনেক ভালো লাগা কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, আমার গায়ে এইরকম সুবাস বের হচ্ছে কিভাবে? আমার কাছে তো এমন পারফিউম নাই। জিনিসটা অনেক অদ্ভুত লাগলো আমার। তবুও সেই টপিকটা বাদ দিলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে নিজের পরিচয়টা দেই। আমি আসিফ মাহমুদ। অনার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। পরিবারে আমি ছাড়া আর কেউ নেই, কারণ আমি এতিম। অনার্স 3য় বর্ষে থাকাকালীন আমার আব্বু আম্মু একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমি একাই এই শহরে একটা ভাড়া বাসায় থাকি। ফ্রেশ হয়ে আয়নার সামনে যেতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। তার কারণ হচ্ছে আমার পরনের টি শার্টটা। প্রথমত, আমি সাদা কালারের টি শার্ট পরি না, আর সাদা কালারের টি শার্ট কিনিও না। আমার একটিও সাদা কালারের টি শার্ট নেই। আর দ্বিতীয়ত, আমার সেই টি শার্টে বুক বরাবর হাতের ছাপ দিয়ে নকশা করা। তবে নকশা বললে ভুল হবে, বলতে গেলে কারো হাতের ছাপ। এইসব দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। আমি যখনই আমার রুমের পড়ার টেবিলের দিকে তাকালাম, তখন এর থেকে বড় শক খেলাম, কারণ সেখানে আমি সেই শার্টটা দেখলাম যেটা আমি স্বপ্নে পড়েছিলাম, আর আমাকে ছিনতাইকারীরা আঘাত করে ফেলে যায়। আমি টেবিলের কাছে গিয়ে সেই শার্টটা হাতে নিলাম। যা দেখলাম তাতে এবার আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ সেই শার্টটা রক্তে ভরা, আর আমার পেটে আঘাত করার কারণে সেই শার্টেও পেটের দিকে ছিঁড়ে যায়। তার মানে কাল আমি স্বপ্ন দেখিনি, সেটা সত্যি ছিল। তাহলে আমি এভাবে দাঁড়িয়ে আছি কিভাবে? আমি বেঁচে আছি কিভাবে? এবার আমার ভয়ে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি রীতিমতো কাঁপছি। আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। আমি ভয়ে ভয়ে ফোনটা ধরলাম। অপর পাশ থেকে বলল, হ্যালো, আমি তানভীর। কিরে, তুই কোথায়? আমি কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? আমি বললাম, তানভীর, একটু বাসায় আয় তো। তারপর ফোন কেটে দিলাম, আর আমিও টি শার্টটা উঠিয়ে আমার পেটের অংশ চেক করতে লাগলাম। কিন্তু অবাকের বিষয় হলো, আমার পেটে কোনো আঘাতের চিহ্ন নেই। এবার আমার ভয়ের মাত্রা বেড়ে গেল। আমি কি তবে মারা গেছি? আমি কি আমার আত্মাকে দেখছি? আমার হাত পা কাঁপতে শুরু করে, আর তখনই দরজার বেলটা বেজে ওঠে। আমিও গিয়ে দরজাটা খুলে দিলাম। তানভীর বলল, কি রে শালা, এখনো রেডি হোসনি? অফিসে যাবি না? আমি কাঁপতে কাঁপতে বললাম, দোস্ত, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? তানভীর বলল, আজব তো, এটা কি ধরনের প্রশ্ন? না দেখলে কথা বলছি কিভাবে? আর রেডি হোসনি কেন? আমি ভাবলাম হয়তো তানভীরকে জিজ্ঞাসা করাটা ভুল হয়ে গেছে, কারণ আমি একটা মুভিতে দেখেছিলাম
বন্ধু বন্ধুর আত্মাকে দেখতে পায়, তার মানে আমাদের সাথেও একই কাহিনী হচ্ছে। তানভীর বলল, কি রে, কি ভাবছিস তুই? তানভীরের কথা শুনে আমার ঘোর কাটলো, তবুও আমার হাত পা কাঁপছে। আমিও চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে আমার মাথায় আরো একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমার ফোন তো কাল ছিনতাইকারীরা নিয়ে গেছিল, তাহলে আমার কাছে ফোনটা আসলো কিভাবে? পরে দেখি বালিশের সাথে আমার ওয়ালেটটা, আর খাটের ডান পাশে আমার অফিস ব্যাগও আছে। এইসব দেখে মনের মধ্যে এক অজানা ভয় ঢুকে গেল। অফিসে যেতেই আমাদের দুজনকে আমাদের কিছু কলিগ গুড মর্নিং উইশ করলো। তা দেখে নিশ্চিন্ত হলাম যে আমি বেঁচে আছি। কিন্তু মনের মধ্যে এখনো নানা রকম প্রশ্ন থেকেই গেল। আমাকে তো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? আর যদি বেঁচেও থাকি, তাহলে আমার পেটে সেই ছুরির দাগগুলো কোথায় গেল? আর সবচেয়ে বড় কথা, আমাকে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে ফেলে রাখা হয়েছিল, তাহলে আমি বাড়িতে কি করে গেলাম? সিরিয়াসলি, আমার সাথে এটা ভুতুড়ে কাণ্ড ঘটে গেল। আজ বৃহস্পতিবার, অফিস হাফ ডে, তাই অফিস থেকে দুপুরে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা রাস্তা যেতেই দেখলাম অনেক মানুষের ভিড় জমে আছে। আরও অবাক করার বিষয় হলো, আমি সেই রাস্তায় আছি যে রাস্তায় গতকাল আমাকে ছিনতাইকারীরা ধরে আর আমাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে যায়। ঠিক সেই জায়গায় আজ অনেক মানুষের ভিড়। আমি তানভীরকে বললাম, সামনে কি হয়েছে, এত ভিড় কেন? তানভীর আমাকে বলল, জানি না, চল গিয়ে দেখি। তারপর তানভীর বাইক এক জায়গায় দাঁড় করিয়ে রাখে আর আমরা নেমে সেই ভিড়ের দিকে যাই। জিজ্ঞাসা করলাম, ভাই, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? একজন লোক বলল, এখানে 3 জন খুন হয়েছে ও তাদের লাশ এই রাস্তায় ফেলে রেখে গেছে দুষ্কৃতিকারীরা। পুলিশকে খবর দেওয়া হয়েছে, এখন তারা এসে তদন্ত করতেছে। কথাটা শুনে খটকা খেয়ে গেলাম। আসলে শহরে খুন ছিনতাই এসব বেড়ে গেছে, কিন্তু এখন মনে ভয় ঢুকে গেল, কারণ কাল একবার আমাকেও খুন করতে চাইছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছি, কিন্তু কিভাবে বাঁচলাম তাই জানি না, আর সেটাই আমাকে অবাক করলো। আমিও তানভীরকে নিয়ে চলে যাই বাড়ির দিকে। তারপর তানভীর আমাকে বাড়িতে নামিয়ে চলে গেল। আমিও বাসায় ঢুকলাম, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তবে বারবার আজকের ঘটনাটা আমাকে ভাবিয়ে তুলছে। সন্ধ্যাবেলা রুম থেকে বেরিয়ে চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে নিজের জন্য চা নাস্তা বানিয়ে নিজের রুমে চলে আসলাম। সেখানে গিয়ে টিভিটা চালু করে দেখতে লাগলাম আর চা নাস্তা খেতে লাগলাম। নাস্তা শেষে আমি রুমে গিয়ে অফিসের ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। রাতে খাবার শেষ করে নিলাম আর চলে গেলাম রুমে। সেখানে গিয়ে মনে পড়ল কাল শুক্রবার, সো কাল অফিস বন্ধ। তাই আমিও ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় 12টা পর্যন্ত মোবাইলটা নাড়াচাড়া করতে থাকি। তারপর ফোনে চার্জ দিয়ে শুয়ে পড়ি। লাইট অফ করতেই মনে হলো কেউ আমার রুমে আছে, মানে আমি কাউকে আমার রুমে অনুভব করছি। সাথে সাথে লাইটটা জ্বালিয়ে দিলাম, কিন্তু কেউ তো নেই। আবার যখনই লাইটটা অফ করলাম, মনে হচ্ছে কেউ তো আমার রুমে উপস্থিত আছে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ভয়ে আমি গায়ে কাঁথা মুড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করতে লাগলো। প্রায় মিনিট 5 পর হঠাৎ মনে হলো কেউ আমার কাঁথা ধরে টানছে। আমিও কাঁথা আরো ভালো করে মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় 2টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হলো কেউ আমার বাম পাশে শুয়ে আছে। আমি হুড়মুড় করে উঠে বসি। এরপর যা দেখলাম তা দেখে ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল, কারণ আমার বাম পাশে একটা মেয়ে সাদা শাড়ি পরে শুয়ে আছে। দেখার সাথে সাথে আমিও লাফিয়ে উঠে পড়ি আর সেই মেয়েটা থেকে দূরে সরে যাই। আমার পুরো শরীর যেন কাঁপছে। প্রথমত রাতের বেলা আমার পাশে একটা মেয়ে শুয়ে আছে, অথচ আমি তাকে চিনি না, জানি না। আর বড় প্রশ্ন হলো, মেয়েটি আমার রুমে ঢুকলো কিভাবে? মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, আমার নাম আলেয়া। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি আমার বাড়িতে কি করেন আর বাড়ির ভেতরে আসলেন কিভাবে? মেয়েটি উত্তরে বলল, আমার যখন যে জায়গায় ভালো লাগে আমি সেই জায়গাতেই যাই। যেমন তোমার বাড়ি ভালো লাগলো,
তাই আমি তোমার বাড়িতে চলে আসলাম। আমি রেগে গিয়ে বললাম, এসব কি আবোল তাবোল বকছেন? আমার বাসার দরজা জানালা সব বন্ধ ছিল, তাহলে আপনি বাসায় ঢুকলেন কিভাবে? এই কথা বলেই আমি যখনই সামনে এগোতে যাব, ঠিক তখনই সে হুট করে আমার সামনে এসে দাঁড়ায়। আমি চমকে উঠলাম। মেয়েটি এই মাত্র আমার বিছানায় ছিল, আর এখন হুট করে আমার সামনে এসে দাঁড়ালো। কিন্তু কিভাবে আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবার সত্যি সত্যি ভয় কাঁপতে শুরু করলাম। আমার সাথে একটার পর একটা এসব কি ঘটছে? এত সব ভুতুরে কাণ্ড আমি আর নিতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে পিছে উল্টে হাঁটতে লাগলাম। মেয়েটি বলে উঠল, আরে কি হলো? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার মনে হচ্ছে আমি হয়তো সত্যি সত্যি স্বপ্ন দেখছি। তাই নিজেকে নিজে থাপ্পড় দিতে লাগলাম জাগানোর জন্য। কিন্তু না, আমি জেগেই আছি। আমার সাথে যা ঘটছে তা সত্যি। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন দুপুরবেলা যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন দেখি আমার পাশে নিলয় বসে আছে। জ্ঞান ফিরতেই নিলয় আমাকে বলল, কি রে, জ্ঞান হারিয়েছিলি কেন? আমি সকাল থেকে তোকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছি। তারপর ভাবলাম নিশ্চয়ই তোর কোনো বিপদ হয়েছে। এই ভেবে দরজাটা ভেঙে ফেলি। দেখি তুই মেঝেতে পড়ে আছিস। আমি তানভীরকে সব খুলে বলি, আমার সাথে গত দুদিন ধরে যা যা ঘটেছে। তানভীর সব শুনে খুবই চিন্তিত হয়ে যায়। এরপর একজন হুজুরকে ডাকে। হুজুর এসে সব শুনে আমার বাড়িটি দোয়া পড়ে বন্ধ করে দেয় এবং আমাকে কিছুদিন একলা থাকতে নিষেধ করে। নিলয় সেদিনই আমার বাসায় ওঠে। আমার সাথে প্রায় 2 মাস আমার বাসায় থাকে। এরপর আর কোনোদিন পরিটি আমাকে ডিস্টার্ব করতে আসেনি। 3 বছর হলো আমি বিয়ে করেছি। 1 বছরের একটা বাচ্চাও আছে আমাদের। দিনগুলো এখন বেশ ভালোই কাটছে, কিন্তু তারপরেও আলিয়ার কথা মাঝে মাঝে আমার খুব মনে পড়ে। কারণ ও একদিন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। মাঝে মাঝে এখনও ওর কথা মনে করে কেমন জানি আনমনা হয়ে যায়।